হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল টকিং টেক্স। থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমরা কি বিষয়ে আলোচনা করতে চলেছি। সদ্য দেখে বেরোলাম লৌহ গৌরাঙ্গের নাম রে। হ্যাঁ, সৃজিত মুখার্জির সদ্য মুক্তি পাওয়া সিনেমা লৌহ গৌরাঙ্গের নাম রে, যেখানে মুখ্য ভূমিকায় দেখা গেছে দিব্যজ্যোতি দত্তকে, যে শ্রী চৈতন্য মহাপ্রভুর ক্যারেক্টার প্লে করেছে, এবং শুভশ্রী গাঙ্গুলিকে, যে নটি বিনোদিনীর ক্যারেক্টার প্লে করেছে। অন্য জায়গায় আবার ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখা গিয়েছে একটি সুপারস্টার, একটি টলিউড সুপারস্টারের ক্যারেক্টার প্লে করতে। এইখানে যদি ক্যারেক্টার জাস্টিফিকেশনের কথা বলা যায়, তাহলে বলা যেতে পারে একমাত্র ইন্দ্রনীল সেনগুপ্তকে তার ক্যারেক্টারে প্রপার জাস্টিফাই করতে দেখা গেছে। কারণ শুভশ্রী গাঙ্গুলি, অর্থাৎ যে শুভশ্রীকে আমরা ইন্দুবালা ভাতের হোটেলের মতো একটি অভিনব চরিত্রে দেখেছি, বা পরিণীতাতে একটি খুবই অল্প বয়সী তরুণীর চরিত্রতে দেখেছি, যার কাছ থেকে আমরা ভিন্ন ভিন্ন স্বাদের নতুন ধরনের চরিত্র, নতুন ধরনের এক্সপেরিমেন্ট এক্সপেক্ট করি, সেইখান থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে শুভশ্রী কিন্তু এইখানে নটি বিনোদিনীর চরিত্রকে প্রপার যেন জাস্টিফাই করে উঠতে পারলেন। কারণটা কি? এটা কি সত্যিই মাত্র তার অভিনয় সত্তার কোনো অভাব, নাকি এটা ডিরেক্টরের প্রপার ডিরেকশনের অভাব, যার জন্য শুভশ্রী গাঙ্গুলিকে যেন নটি বিনোদিনীর চরিত্রে মেনে নীতিতে নেওয়া যায়? অন্যদিকে দিব্যজ্যোতি দত্ত, যাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমিকায় দেখা গেছে এই সিনেমাটিতে, তিনি তার চরিত্রকে প্রথমের দিকে বেশ কিছুটা ফুটিয়ে তোলার সম্পূর্ণ চেষ্টা করলেও শেষের দিকে গিয়ে সম্পূর্ণভাবে তিনি ফুটিয়ে তুলতে পারেননি। কোথাও না কোথাও তার মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই ভাবের বেশ খানিকটা অভাব কিন্তু লক্ষ্য করেছে দর্শক। কিছুদিন আগে একটি সিনেমা মুক্তি পেয়েছিল নটি বিনোদিনী নামে, যেখানে রুক্মিণী মৈত্রকে নটি বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। সেখানে কৌশিক গঙ্গোপাধ্যায়কে গিরিশ ঘোষের ভূমিকায় বেশ খানিকটা ভালো লেগেছিল দর্শকের। বলা যেতে পারে যে গিরিশ ঘোষের প্রপার চরিত্রটি ফুটিয়ে তুলেছিল কৌশিক গঙ্গোপাধ্যায়, কিন্তু এই ক্ষেত্রে ব্রাত্য বসুর মধ্যে যেন ঠিক ততটা পারদর্শিকতা ফুটিয়ে তুলতে পারেননি ডিরেক্টর সৃজিত মুখার্জি। সিনেমার মেন গল্প, অর্থাৎ কি স্টোরির ওপরই সিনেমাটা দাঁড়িয়ে, যদিও সেটা আমার পুরোপুরি বলাটা সাজে না, কারণ সেটা বললে আপনারা হলে যাবেন কেন। সিনেমাতে মেনলি ফোকাস করা হয়েছে তিনটে ডিফারেন্ট টাইম লাইনের উপর, যেখানে প্রথম টাইম লাইনটি একটি ড্রিম প্যালেটে দেখানো হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সময়কার কিছু দৃশ্য, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর সাংসারিক জীবন এবং সেখান থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার যে জার্নিটা, যে যাত্রাটা, সেটাকে একটা ড্রিম প্যালেটে দেখানো হয়েছে। এর সঙ্গে সঙ্গে সেকেন্ড টাইম লাইনে দেখানো হয়েছে নটি বিনোদিনী এবং গিরিশ ঘোষের সেই একত্রিতভাবে চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান নাটকের। এর সাথে সাথে সেকেন্ড টাইমলাইনে দেখানো হয়েছে নটি বিনোদিনীর সময়, অর্থাৎ চৈতন্য লীলার পরেই যখন গিরিশ ঘোষ পরিকল্পনা করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে একটি নাটক করবেন, এবং সেই সময় গড়ে উঠেছিল স্টার থিয়েটার। এই যে স্টোরি লাইনটা আমরা অলরেডি নটি বিনোদিনীতে দেখেছি, সেই গল্পটাকেই একটি অন্যভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় নটি বিনোদিনীর চরিত্রে দাঁড়িয়ে থেকে নিজে গিরিশ ঘোষের সঙ্গে পুরীর মন্দিরে গিয়ে সম্পূর্ণভাবে শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যকে এক্সপ্লোর করা, এবং তার উপর বেস করে নিজেদের রিহার্সাল এবং সম্পূর্ণ নাটকের পরিচালনার অংশগুলো তুলে ধরা হয়েছে সেকেন্ড টাইম। গল্পের থার্ড টাইম লাইনে দেখানো হয়েছে একেবারে মডার্ন যুগ, যেখানে ঈশা সাহা কে দেখা গিয়েছে একটি পরিচালকের ভূমিকায়, এবং তিনি একটি ফিল্ম শুট করছেন, যেখানে এখনকার সুপারস্টার তথা ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখা গিয়েছে প্রথমবার জীবনের একটি আর্ট ফিল্ম সাইন করে তার প্রবলেমের জার্নিগুলোকে। এছাড়াও এই তিনটে টাইম লাইনের এক অদ্ভুত মেলবন্ধন দেখানো হয়েছে লৌহ গৌরাঙ্গের নাম রে। এই সিনেমাটি দেখতে গিয়ে ঠিক যেন মন ভরল না, কোথাও না কোথাও যেন গল্পের মধ্যে মেলবন্ধনের বেশ খানিকটা অভাব পাওয়া গেল, যেটা কিন্তু সৃজিত মুখার্জির মতো এত নাম করা একজন পরিচালকের থেকে এক্সপেক্টেড ছিল না। প্রশ্নটা এখানে উঠে আসছে যে তিনটে টাইম লাইনকে উনি ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা কেন করলেন, এবং সেই তিনটে টাইম লাইন যেন কোথাও না কোথাও গিয়ে অতিরঞ্জিত হয়ে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর গল্পটাই হারিয়ে গেল সিনেমা প্রস্তুত পর্বে। অর্থাৎ বেশ কয়েক মাস আগে যেরকম ধরনের ইনফরমেশন বা যেরকম ধরনের সাক্ষাৎকার দেখা গিয়েছিল সিনেমার পরিচালক বা বাকি কলা কৌশলীদের পক্ষ থেকে, সেখান থেকে এটাই পরিষ্কার হয়েছিল যে এই গল্পে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নটি বিনোদিনীর গল্পকে বেশ ভালো রকম ভাবে ফোকাস করতে চলেছেন ডিরেক্টর সৃজিত মুখার্জি। আর সেই
গল্প দেখার আশাতেই বসেছিল বাংলার দর্শকরা। কিন্তু এই সিনেমাটি দেখার পর আমি একটা কথা বলতে পারি, নটি বিনোদিনীর গল্পকে যেন খুব পরিষ্কারভাবে দেখানো হলো না এই সিনেমাতে। দেখার পর মনে হলো যেন নটি বিনোদিনীর চরিত্র এবং তার জীবনের যে অংশটুকুকে তুলে ধরা হয়েছিল সেটুকুকে যেন পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতে পারলেন না পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর কে কি বলবে আমি জানি না, তবে এই সিনেমাটি দেখে এইটুকু বলা যেতে পারে যেন ঈশা সাহাই একমাত্র তার চরিত্রকে প্রপারলি ফুটিয়ে তুলতে পেরেছেন। অর্থাৎ তাকে যে মডার্ন জেনারেশনের একজন ডিরেক্টর হিসেবে যে ঈশা সাহাকে কাস্ট করা হয়েছে, সেখানে একজন ডিরেক্টরের জার্নিটা ছোট করে দেখিয়েছেন। এই সিনেমাটিতে চৈতন্য মহাপ্রভুর জীবনের একটি অংশকে বেছে নিয়েছিলেন পরিচালক এবং সেটিকেই এই তিনটে ডিফারেন্ট টাইম লাইনে উনি দেখানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আমি পার্সোনালি যেটা হলে বসে লক্ষ্য করলাম, দর্শকদের মধ্যে বেশ কিছু মানুষ এটি বুঝতেই পারছিলেন না যে কখন ট্রানজিশনটা হচ্ছে। অর্থাৎ তিনটি গল্পকে যেন সাইমিলটেনিয়াসলি চালানো হচ্ছিল একটি চৈতন্য মহাপ্রভুর গল্প বোঝানোর জন্য, তার অন্তর্ধান রহস্য সমাধান করানোর জন্য। কিন্তু সেইখানে ট্রানজিশনটার কি কোথাও অভাব রেখে গেছেন পরিচালক, যার জন্য দর্শকরা বেশ খানিকটা অপ্রস্তুতিতে পড়ছিলেন সেটি বুঝতে। বেশ অনেক কিছু খুঁটিনাটি বলে ফেললাম সিনেমাটিকে ঘিরে, এর থেকে বেশি বললে কিন্তু আবার স্পয়লার দেওয়া হয়ে যাবে, আমি স্পয়লার দিতে চাই না। তবে এটুকু বলতে চাই, এই সমস্ত কিছু ক্রিটিকের ঊর্ধ্বে গিয়েও সৃজিত মুখার্জি কিন্তু এই সিনেমাতে তার স্পেশাল ম্যাজিকটা রেখে গেছেন। যেমন এই সিনেমাতে এই তিনটি টাইমলাইনের মধ্যেই যেটি কমন ফ্যাক্টর ছিল সেটা হচ্ছে প্রতারণা, বিট্রে। অর্থাৎ এই তিনটে ভিন্ন যুগে দাঁড়িয়েও যে বিট্রেটা কোনোদিন বদলে যায়, যে যুগ বদলেছে, প্রতারণার ধরন বদলেছে, কিন্তু প্রতারণা বদলে যায়নি। অর্থাৎ তিনটি যুগেই তিন রকম ভাবে প্রতারণার ধরন দেখানো হয়েছে লহ গৌরাঙ্গের নামে এই সিনেমাটিতে। প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে হওয়া প্রতারণা, দ্বিতীয় ক্ষেত্রে নটি বিনোদিনীর সঙ্গে হওয়া প্রতারণা, এবং তৃতীয় ক্ষেত্রে না, এর থেকে বেশি আর বলবো না, কারণ এরপর কিন্তু সত্যি স্পয়লার দেওয়া হয়ে যাবে। সিনেমাটির মধ্যে কিন্তু বেশ খানিকটা সোশ্যাল মেসেজ আছে, যেটা দেখার জন্য আপনাকে কিন্তু আপনার নিকটবর্তী সিনেমা হলে পৌঁছে যেতে হবে এবং মন দিয়ে দেখতে হবে। লোকের কথায় কান দেবেন না, নিজে দেখুন। আমি বলবো লহ গৌরাঙ্গের নামে একটি ভালো সিনেমা, এবং আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি একবার দেখা। আজকের জন্য এটুকুই, এরপর আবার দেখা হবে নতুন কোনো সিনেমা নিয়ে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ভুলে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। উইন্টার ভ্যাকেশনে কবে আপনারা এই সিনেমাটা দেখতে যাচ্ছেন এবং দেখে কেমন লাগলো চুপি চুপি আমার কমেন্টে লিখতে ভুলবেন না। তারা